Hello everyone, welcome to this video made by Flora English tutorial. This is a session of English grammar based on relative pronoun, episode number 3, learning outcomes. I mean, what are we going to learn now? Number 1, difference between the relative pronouns who versus that. Number 2, difference between who is versus that. Today we are going to learn the difference between who versus that and who is versus that. Dear viewers, this is an excellent class for learning English. So keep watching until the end of the class and subscribe the channel please. First of all, what is relative pronoun? We will define what is relative pronoun. Relative pronoun placing after antecedent introduce a relative clause and connects it to an independent clause. Relative pronoun antecedenটের পরে বসে একটি রিলেটিভ ক্লজের সূচনা করে এবং উক্ত রিলেটিভ ক্লজটিকে একটি ইন্ডিপেন্ডেন্ট ক্লজের সাথে সম্পর্কযুক্ত করে। Here is an example. I know the boy who came yesterday. যে বালকটি গতকাল আসলো আমি তাকে চিনি। Dear viewers, I know the boy, it is a principal clause, আর who came yesterday, it is a relative clause. এই রিলেটিভ ক্লজটি হু দিয়ে শুরু হয়েছে, এই হুটা হচ্ছে রিলেটিভ প্রোনাউন, আর এই হু রিলেটিভ প্রোনাউনের পূর্বে অ্যান্টিসিডেন্ট দি বয় বসেছে। এই হুটি দি বয়ের সাথে সম্পৃক্ত হয়ে প্রিন্সিপাল ক্লজ এবং সাবঅর্ডিনেট ক্লজ বা রিলেটিভ ক্লজের মধ্যে সম্পর্ক স্থাপন করেছে। ওকে, হু, হোম, হুজ, হুইজ, দ্যাট, দিস 5 basic relative pronouns are discussed in class number 91 and when, where, what, as, but. These relative pronouns are also discussed in detail in class number 93. Okay, how to use relative pronoun? কিভাবে relative pronoun আমরা প্রয়োগ করব? এখন আমরা who versus that, yes, who versus that, অর্থাৎ এই who relative pronounটি এবং এই that relative pronounটি প্রয়োগের মধ্যে যে পার্থক্য সেটা দেখব। Who introduce a relative clause that describes a person. Who একটি রিলেটিভ ক্লজের সূচনা ঘটায় যা একটি ব্যক্তির বর্ণনা দেয় বা একটি ব্যক্তিকে মডিফাই করে। বাট দ্যাট ইজ ইউজ টু ডিসক্রাইব অ্যান অবজেক্ট অর নন হিউম্যান বিংস। ইয়েস, হু বসবে ব্যক্তির পরিবর্তে, কিন্তু দ্যাট বসবে বস্তু, ঘটনা বা ইতর প্রাণীর পরিবর্তে। হ্যাঁ, দিস ওয়ান ইজ দ্য বেসিক ডিফারেন্স বিটুইন দ্য অ্যাপ্লিকেশন অফ হু অ্যান্ড দ্যাট। অর্থাৎ হু ব্যক্তির পরিবর্তে বসবে আর দ্যাট বসবে বস্তু, ঘটনা বা ইতর প্রাণীর পরিবর্তে। যে লোকটি গতকাল এলো সে আমার মামা, এটাকে ট্রান্সলেট করে আমরা একটু হু এর ব্যবহারটা প্রথমে দেখি। দ্য ম্যান হু কেম ইয়েস্টারডে ইজ মাই আঙ্কেল। এই দি ম্যানটাই সাবজেক্ট। আসলে এই সেন্টেন্সটাকে ঘুরিয়ে আমরা বলতে পারি দি ম্যান ইজ মাই আঙ্কেল, এটা একটা প্রিন্সিপাল ক্লজ হয়ে যাবে। আর হু কেম ইয়েস্টারডে এইটুকু হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ বা এইটুকুকে আমরা বলছি রিলেটিভ ক্লজ। এই রিলেটিভ ক্লজটির সূচনা হয়েছে হু দ্বারা, আর এই হু এর পূর্বে দি ম্যান রয়েছে, এটাই আছে অ্যান্টিসিডেন্ট। তার মানে এই হুটি এই রিলেটিভ ক্লজটাকে প্রিন্সিপাল ক্লজ দি ম্যান ইজ মাই আঙ্কেল এই অংশের সাথে সম্পর্কযুক্ত করছে। Another one, the accident that happened before my house is very heart rending. আমার বাড়ির সামনে ঘটা দুর্ঘটনাটি ছিল হৃদয় বিদারক। Dear viewers, the accident, এটা আছে অ্যান্টিসিডেন্ট, আর that happened before my house, এটা আছে সাবঅর্ডিনেট ক্লজ। কিন্তু এই সাবঅর্ডিনেট ক্লজটি এখানে দ্যাট দ্বারা শুরু হয়েছে, আর এখানে উপরে এইখানে এই সাবঅর্ডিনেট ক্লজটি হু দ্বারা শুরু হয়েছে। এই দুইটার ডিফারেন্স এই যে প্রথম ক্লজটির অ্যান্টিসিডেন্ট ছিল ব্যক্তি, তাই হু দিয়ে শুরু হয়েছিল, আর দ্বিতীয় সেন্টেন্সটি সাবজেক্ট বা অ্যান্টিসিডেন্ট ছিল কোনো ঘটনা, তাই দ্যাট দ্বারা শুরু হয়েছে। তাহলে আমরা প্রথমেই বলেছি যে ব্যক্তির পরিবর্তে হু বসে, আর কোনো ঘটনা, ইতর প্রাণী বা বস্তুর পরিবারে দ্যাট বসে। এখানে কোনো ঘটনা, তাই আমরা দ্যাট বসিয়ে একটা রিলেটিভ ক্লজ গঠন করেছি এবং এই রিলেটিভ ক্লজটি এই অ্যান্টিসিডেন্টের সাথে সম্পৃক্ত হয়ে প্রিন্সিপাল ক্লজের সাথে সম্পৃক্ত হয়েছে। যে বালকটি প্রথম হলো আমি তাকে ধন্যবাদ দিলাম। আই থ্যাংক দ্য বয় হু স্টুড ফার্স্ট। আই থ্যাংক দি বয়, এখানে একটা প্রিন্সিপাল ক্লজ, আর হু স্টুড ফার্স্ট এটি হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ, মানে এটি এখানে রিলেটিভ ক্লজ বা অ্যাডজেক্টিভ ক্লজ আমরা বলবো। এখানে এই হু স্টুড ফার্স্ট এই রিলেটিভ ক্লজটির অ্যান্টিসিডেন্ট আছে দি বয়। অ্যাকচুয়ালি দি বয়টা ছিল প্রিন্সিপাল ক্লজের অবজেক্ট, আর দি বয়কে মডিফাই করছে এই ক্লজটি, এই সাবঅর্ডিনেট ক্লজটি, এই জন্য এই সাবঅর্ডিনেট ক্লজটিকে আমরা অ্যাডজেক্টিভ ক্লজও বলছি। তবে এখানে এই দি বয় ব্যক্তি,
তাই ব্যক্তির পরে আমরা হু বসিয়েছি। রিলেটিভ প্রোনাউন হু এর অ্যান্টিসিডেন্ট হচ্ছে দি বয়, তার মানে এই রিলেটিভ ক্লজটি এই দুই বয়ের সাথে সম্পৃক্ত হয়ে প্রিন্সিপাল ক্লজের সাথে সম্পর্কযুক্ত হয়েছে। যে কুকুরটি রাতে আমাদের বাড়ি পাহারা দেয় আমি সেটাকে পছন্দ করি। আই লাইক দ্য ডগ দ্যাট প্রোটেক্টস আওয়ার হাউস অ্যাট নাইট। আই লাইক দি ডগ, দিস ইজ প্রিন্সিপাল ক্লজ, আর দ্যাট প্রোটেক্টস আওয়ার হাউস অ্যাট নাইট রিলেটিভ ক্লজ। এই ক্লজটি দ্যাট দ্বারা শুরু হয়েছে যেহেতু তার পূর্ববর্তী অ্যান্টিসিডেন্ট দি ডগ ইতর প্রাণী, তাহলে বস্তু বা ইতর প্রাণী যদি হয় তার পরিবর্তে দ্যাট বসবে। আর এখানে এই ক্লজটি হু দ্বারা শুরু হয়েছে এই জন্য যে তার পূর্বের অ্যান্টিসিডেন্টটি ব্যক্তি, তাই হু দ্বারা শুরু হয়েছে। সুতরাং ডিফারেন্সটা এইখানে যে ব্যক্তির পরিবর্তে হু বসবে আর বস্তু ঘটনা বা ইতর প্রাণীর পরিবর্তে দ্যাট বসবে। হিয়ার ইজ দ্য ডগ দ্যাট প্রোটেক্টস আওয়ার হাউস, অ্যানাদার ওয়ান। Now the second one, who is versus that. Now we learn the difference between who is versus that. As relative pronoun, both who is and that describes object and non-animated beings. Relative pronoun হিসাবে who is এবং that উভয়ই বস্তু অথবা নির্জীব প্রাণী বা ইতর প্রাণীকে বোঝায়। That is used to introduce a defining relative clause, কিন্তু দ্যাটটি ব্যবহৃত হয় একটি ডিফাইনিং রিলেটিভ ক্লজের জন্য। Where or what which is used to introduce a non-defining clause, কিন্তু whichটি ব্যবহৃত হয় নন ডিফাইনিং ক্লজের জন্য। তাহলে আমরা এইখানে ডিফারেন্সটা দেখছি, দ্যাটটা ব্যবহৃত হয় ডিফাইনিং রিলেটিভ ক্লজের জন্য আর whichটা ব্যবহৃত হয় non-defining relative clause-এর জন্য। Okay, now we will be familiar with defining clause. A defining relative clause, এটি কি essential information and requires no additional punctuation, অর্থাৎ defining relative clause-টি আসলে গুরুত্বপূর্ণ তথ্য সরবরাহ করবে এবং ওই ক্লজটির মধ্যে কোনো পাংচুয়েশন মার্ক বা বিরাম চিহ্নের প্রয়োজন হবে না। আর এই ডিফাইনিং রিলেটিভ ক্লজটি দ্যাটের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল। বাট এ নন ডিফাইনিং ক্লজ অর্থাৎ নন এসেনশিয়াল ইনফরমেশন, খুব জরুরি নয় এমন তথ্য সেট অফ যেটা বিচ্ছিন্ন করা যাবে বাই কোমা দ্বারা, অ্যাপ্লিকেবল ফর হুইচ, অর্থাৎ হুইচ দ্বারা এই নন ডিফাইনিং ক্লজটি ব্যবহার করা হয় আর এই দ্যাট দ্বারা ডিফাইনিং ক্লজটি ব্যবহার করা হয়। এই ডিফাইনিং ক্লজ আর নন ডিফাইনিং ক্লজটি আমরা ক্লাস নাম্বার 93-তে ডিসকাস করেছি, এখানেও আমরা একটু ক্লিয়ার করি। তাহলে ডিফাইনিং ক্লজটি হচ্ছে যেখানে দ্যাট রিলেটিভ প্রোনাউন দ্বারা শুরু হবে এবং যেখানে কোনো কোমার দরকার পড়বে না এবং ওই দ্যাট রিলেটিভ প্রোনাউন যুক্ত ডিফাইনিং ক্লজটিকে সেন্টেন্স থেকে বাদ দেওয়া যায় না। আর নন ডিফাইনিং ক্লজটি হচ্ছে হুইচ দ্বারা শুরু হবে যা সেন্টেন্সের মধ্য থেকে বাদ দেওয়া যাবে কোমা সহযোগে, অর্থাৎ কোমা সম্পৃক্ত করে ওই নন ডিফাইনিং ক্লজটাকে আমরা সেন্টেন্স থেকে বিচ্ছিন্ন করে রাখতে পারি। নাও দ্য এক্সাম্পল অফ দ্যাট ভার্সেস হুইচ। ফার্স্ট এক্সাম্পল, দ্য কার দ্যাট ইজ মেড ইন জাপান ইজ ডিউরেবল। যে গাড়ি জাপানে তৈরি তার টেকসই। এখানে দুইটি ক্লজ আছে, দি কার ইজ ডিউরেবল এটি একটা ক্লজ আর এই আন্ডারলাইন করে রেখেছি এটি দ্যাট ইজ মেড ইন জাপান, মানে দ্য কার দ্যাট ইজ মেড ইন জাপান, এই দ্যাট ইজ মেড ইন জাপান এটি হচ্ছে ডিফাইনিং ক্লজ। এই ক্লজটাকে আমরা সেন্টেন্স থেকে আলাদা করতে পারবো না আর এই দ্যাট রিলেটিভ প্রোনাউনটি এই ডিফাইনিং ক্লজটিকে দ্য কার ইজ ডিউরেবল এই প্রিন্সিপাল ক্লজের সাথে সম্পর্কযুক্ত করছে। হেয়ার আর সাম বার্গার্স দ্যাট এভরিওয়ান ক্যান টেস্ট। এখানে কিছু বার্গার রয়েছে যা প্রত্যেকেই স্বাদ গ্রহণ করতে পারে। এখানে দ্যাটটি দুইটি ক্লজকে সম্পৃক্ত করেছে, কিন্তু দ্যাট এভরিওয়ান ক্যান টেস্ট এটি হচ্ছে সাবঅর্ডিনেট রিলেটিভ ক্লজ, মানে এখানে ডিফাইনিং ক্লজ দ্যাট দ্বারা শুরু হয়েছে এবং এই ক্লজটাকে সেন্টেন্স থেকে বাদ দেওয়া যাবে না। দ্যাট রিলেটিভ প্রোনাউনটি দুইটি ক্লজকে সম্পৃক্ত করছে। নেক্সট ওয়ান, দ্য ব্রিজ দ্যাট ইজ ভেরি ওল্ড শুড বি রিপেয়ার্ড ইমিডিয়েটলি। যে ব্রিজটি খুব পুরাতন সেটি অনতিবিলম্বে মেরামত করা উচিত। এখানে দ্যাট ইজ ভেরি ওল্ড এটুকু হচ্ছে ডিফাইনিং ক্লজ আর এই অংশটা সেন্টেন্স থেকে বাদ দেওয়া যাবে না এবং এখানে কোনো কোমার ব্যবহার করা হয়নি আর এই দ্যাটটি রিলেটিভ প্রোনাউন, তার পূর্বে ব্রিজ বসছে অ্যান্টিসিডেন্ট। হেয়ার ইজ এ নোট, হেয়ার দ্যাট ইজ এ রিলেটিভ প্রোনাউন উইথ ডিফাইনিং ক্লজ। এই উদাহরণগুলোতে আমরা দেখছি এই দ্যাটটি একটি রিলেটিভ প্রোনাউন যা ব্যবহৃত হয়েছে ডিফাইনিং ক্লজের সাথে। এখানে এই ক্লজটি বাদ দেওয়া যায় না এবং এখানে কোনো কোমার দরকার হয় না, অর্থাৎ দ্যাটটি দুইটা সেন্টেন্সকে জয়েন করছে তাই এখানে কোনো
কোমার দরকার পড়ে না এবং এই ডিফাইনিং ক্লজটাকে সেন্টেন্স থেকে বাদ দেওয়া যায় না। দ্যাট ভার্সেস হুইচ মোর এক্সাম্পল, যে শিশুটি কাঁদিতেছিল তার সঠিক যত্ন প্রয়োজন ছিল। ডিয়ার ভিউয়ার্স, এখন আমরা দেখব হুইজ যুক্ত সেন্টেন্স যেটি নন ডিফাইনিং ক্লজ দ্বারা শুরু হবে। এতক্ষণ আমরা দ্যাট যুক্ত সেন্টেন্স দেখলাম যেটি ডিফাইনিং ক্লজ দ্বারা গঠিত হয়েছিল। এখন আমরা হুইজ যুক্ত নন ডিফাইনিং ক্লজ দেখব। দি বেবি হুইচ ওয়াজ ক্রাইং ওয়াজ ইন নিড অফ প্রপার কেয়ার। এই সেন্টেন্সটি প্রিন্সিপাল ক্লজ। দি বেবি ওয়াজ ইন নিড অফ প্রপার কেয়ার, বাচ্চাটির সঠিক যত্নের প্রয়োজন ছিল, এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। আর হুইচ ওয়াজ ক্রাইং, এটা কোমা দিয়ে আমরা এটাকে পৃথক করে রেখেছি, এইটুকু আছে নন ডিফাইনিং রিলেটিভ ক্লজ, যা হুইচ দ্বারা শুরু হয়েছে এবং এই হুইচটা এখানে রিলেটিভ প্রোনাউন। নেক্সট ওয়ান, বাট হুইচ ইজ ইউজড ইন নন ডিফাইন ক্লজ হেয়ার। এখানে এই হুইচটি নন ডিফাইনিং ক্লজে ব্যবহৃত হয়েছে। দিস নন ডিফাইনিং ক্লজ ক্যান বি ওমিটেড ফ্রম দিস সেন্টেন্স। এই সেন্টেন্স থেকে এই নন ডিফাইনিং ক্লজটিকে বাদ দেওয়া যেতে পারে, অর্থাৎ সেন্টেন্সটি হবে দি বেবি ওয়াজ ইন নিড অফ প্রপার কেয়ার। এটা একটা মিনিংফুল সেন্টেন্স হয়ে যাবে যদি আমরা এই নন ডিফাইনিং ক্লজ হুইচ ওয়াজ ক্রাইং এটুকু বাদ। দ্য চেয়ার হুইচ হ্যাজ বিন ব্রোকেন ইজ অফ নো ইউজ। যে চেয়ারটি ভেঙে গেছে তার কোনো উপযোগিতা নেই, যে চেয়ারটি ভেঙে গেছে তার কোনো প্রয়োজনীয়তা নেই। দিস ইজ এ পিকচার অফ এ ব্রোকেন চেয়ার হুইচ ইজ অফ নো ইউজ। Now we can rearrange the sentence. The chair is of no use, অর্থাৎ সেন্টেন্সের এই সাবজেক্ট এবং এই অংশটাকে আমরা প্রিন্সিপাল ক্লজটাকে প্রথমে লিখেছি। দ্য চেয়ার ইজ অফ নিউজ, চেয়ারটির কোনো প্রয়োজনীয়তা নেই বা উপযোগিতা নেই। এখানে আবার যদি দ্য চেয়ার হুইচ হ্যাজ বিন ব্রোকেন, এখানে ডট ডটে যায়, আমরা এই চেয়ারটি বসিয়ে দিলে আর একটা সেপারেট সেন্টেন্স হয়ে যাবে। এই দুইটা সেন্টেন্সকেই আমরা একত্রে এখানে লিখেছি নন ডিফাইনিং ক্লজ আকারে। হুইচ ওয়াজ ব্রোকেন, এটা নন ডিফাইনিং ক্লজ। অ্যাকচুয়াল সেন্টেন্স, the chair is of no use, which has been broken. রিলেটিভ ক্লজ হুইচটি আমরা এখানে ব্যবহার করছি, সেন্টেন্সটি এটা is রাইট প্যাটার্ন। নেক্সট সেন্টেন্স, দিস মেডিসিন হুইচ ইজ আউট অফ ডেট শুড নট বি টেকেন। এই ওষুধ যেটির মেয়াদ উত্তীর্ণ হয়েছে সেটি আর খাওয়া উচিত নয়। এখানে হুইচ ইজ আউট অফ ডেট এটি নন ডিফাইনিং ক্লজ, হুইচটি রিলেটিভ প্রোনাউন। আর এই রিলেটিভ প্রোনাউনটি দি মেডিসিন অ্যান্টিসিডেন্টের সাথে, দিস মেডিসিন অ্যান্টিসিডেন্টের সাথে বসছে, কিন্তু এখানে এই ক্লজটাকে আমরা ডিডাক্ট করে দি মেডিসিন শুড নট বি টেকেন এভাবে আমরা লিখতে পারি। এটা আমরা সেন্টেন্সটা দেখি, দিস মেডিসিন শুড নট বি টেকেন, এটা একটা প্রিন্সিপাল ক্লজ, সেলফ সাফিসিয়েন্ট ক্লজ। আবার এটাকে আমরা যদি দিস মেডিসিন হুইচ ইজ আউট অফ ডেট, দি মেডিসিন হুইচ ইজ আউট অফ ডেট, যে ওষুধটি মেয়াদ উত্তীর্ণ হয়েছে, শুড নট বি টেকেন, সেটি খাওয়া উচিত নয়। ইয়েস, here is a picture of capsule which is out of date. Here is a note, the use of the relative pronoun that and which is identical. অর্থাৎ দ্যাট এবং হুইচের ব্যবহার আসলে শনাক্ত সাপেক্ষ। জেনারেলি দে আর ইউজড অল্টারনেটিভলি। সচরাচর হুইচ এবং দ্যাট একটি পরিবর্তে আর একটা সেন্টেন্সে ব্যবহার করা হয় বা করা যেতে পারে। কিন্তু এখানে আমরা দেখিয়েছি দ্যাটটি বসবে ডিফাইনিং ক্লজের সাথে এবং হুইচটি বসবে নন ডিফাইনিং ক্লজের। তাহলে ডিফারেন্সটা কি? দ্যাট ইজ ইউজড ইন ডিফাইনিং ক্লজ, আচ্ছা দ্যাটটি বসবে ডিফাইনিং ক্লজের সাথে, বাট হুইচ ইজ ইউজড ইন নন ডিফাইনিং ক্লজ, কিন্তু হুইচটি বসবে নন ডিফাইনিং ক্লজের সাথে। সো দিস ইজ দ্য বেসিক ডিফারেন্স, দ্যাটটি বসবে ডিফাইনিং ক্লজের সাথে আর হুইচটি বসবে নন ডিফাইনিং ক্লজের সাথে। So I hope the use of the pronoun that and which is clear to you. Enjoy the next class on compound relative pronoun episode number 4. আমাদের পরবর্তী ক্লাস compound relative pronoun episode 4 উপভোগ করুন। Stay connected with Flora English tutorial and subscribe the channel please. No more today. Have a good day. Wishing you all the best.